নমস্কার, আপনারা দেখছেন বর্তমান কলকাতা সংবাদ ইউটিউব চ্যানেল। জানাবো আজকের 20টি গুরুত্বপূর্ণ খবর। প্রথমেই জেনে নেব হেডলাইন। হাইকোর্টে মমতাকে চোর চোর স্লোগান, শ্রমিক বললেন পরিস্থিতি তৈরি করেছে তৃণমূলই। সরকারি কর্মীদের প্রমোশন নিয়ে উদ্বেগী নতুন সরকার, 1 জুনের মধ্যেই নবান্নের রিপোর্ট। শুভেন্দুর এক সিদ্ধান্তে কাঁপছে আমলারা, এবার অনুমতি ছাড়াই জেলে ভরবে সিবিআই, রাজ্য জুড়ে তোলপাড়। তৃণমূলের ভবিষ্যৎ নিয়ে এবার বিস্ফোরক ভবিষ্যৎদ্বন্দ্বী করলেন মিঠুন চক্রবর্তী। 91 লাখ নাম বাদ, আপনি কি এখনো সরকারি সুবিধা পাবেন? অগ্নিমিত্র পালের বড় ঘোষণা। রাজ্যে গবাদি পশু জবাই নিয়ে নজরবিহীন কড়াকড়ি, শুভেন্দু সরকারের নতুন নির্দেশিকা জারি। হাইকোর্টে সওয়াল করতেই বিপত্তি, বার কাউন্সিলের প্রশ্নের মুখে মমতা। 11 মাসে বাইরে থাকতে হবে না, এই মন্তব্যের আড়ালে কোন রাজনৈতিক ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী? কালো কোট পরে হাইকোর্টের সওয়াল মমতার, প্রশ্ন শুনে কি বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? 5 টাকার মা ক্যান্টিনে এবার মাছ ভাত, বড় ঘোষণা দিলীপ ঘোষের। ক্ষমতা হারিয়েও শিক্ষা নেয়নি তৃণমূল, বিধায়কের পথে শপথ নিয়েই দলীয় নেতৃত্বের স্বজন পোষণ নিয়ে তো কুণালের। মমতাকে লক্ষ্য করে চোর স্লোগান, নিরাপত্তা শুভেন্দুর, দিলেন দাপুটে জবাব। তৃণমূল বিধায়কেরা এখনো ব্যক্তির স্বাধীনতা পেয়েছেন, সৌজন্যর মাঝেই বড় ইঙ্গিত শুভেন্দুর। কালীঘাটে তৃণমূলে কোর কমিটির বৈঠক, ভোটের পরবর্তী পরিস্থিতি নিয়ে আন্দোলনের রূপরেখা মমতার। আসছে বিস্তারিত খবরে। কলকাতা হাইকোর্টে আজ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘিরে চোর চোর স্লোগান দেওয়ার কেন্দ্র করে মুখ খুললেন রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি জানান, এই সংস্কৃতি বিজেপির নয়, এই পরিস্থিতি তৃণমূলই তৈরি করেছে। এদিন এবার ভোট পরবর্তী হিংসা প্রসঙ্গে তৃণমূলকে নিশানা করেছেন তিনি। শ্রমিক জানান, খুনের বদলে খুনের রাজনীতি বরাস্ত করবে না, রাজ্যে এবার থেকে আইনি শাসন চলবে। দিল্লি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান রাজ্যের বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ভোট পরবর্তী হিংসা নিয়ে তার দাবি, তৃণমূলকে মেরেছে, আর দলের নেতারা বাড়ি থেকে শুধু বিবৃতি দিয়েছে। আর সংবাদ মাধ্যমের সামনে মুখ খুললেন, তাদের ময়দানে নেমে দলের কর্মীদের পাশে দাঁড়ানো উচিত। কারা এই ঘটনার পিছনে রয়েছে তা তদন্ত করে দেখতে হবে। বিজেপি এই সব ঘটনার পিছনে নেই, কারণ বিজেপি খুনের বদলে খুন ও চোখের বদলে চোখ এই রাজনীতিতে বিশ্বাসী নয়। দলের রাজ্য সভাপতি অভিযোগ, তৃণমূল বিজেপির 3 কর্মীকে খুন করেছে। শ্রমিক আরও জানান, 4 তারিখ থেকে জানা যায় যারা বিজেপি পতাকা হাতে তুলে নিয়েছে তারা দলের কেউ নয়। কোনো অশান্তি দল বরাস্ত করবে না। দল সরকারের কাজকর্মে হস্তক্ষেপ করলে না বলে জানান তিনি। দল আর সরকার সম্পূর্ণ আলাদা। শুভেন্দু অধিকারী হলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী। শ্রমিকের কথায় মমতা বন্দ্যোপাধ্যায় শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন, কিন্তু শাক ঢাকবেন কি দিয়ে? 2021 সালে বিধানসভা নির্বাচনের পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হন। 27 জন বিজেপির মহিলা কর্মীর প্রকাশ্যে দাঁড়িয়ে জানান, তৃণমূল তাদের গণধর্ষণ করেছে, জেসিপি দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, অবতীর্ণ অত্যাচার করা হচ্ছে। সেই সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুপ ছিলেন। তখন কোথায় ছিল আদালত? সেই সময় পশ্চিমবঙ্গ শাসকের আইন ছিল, এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। নতুন সরকার, নিউ গভর্নমেন্ট ইন বেঙ্গল। ক্ষমতা আসতেই প্রশাসনিক স্তরে একের পর এক নির্দেশিকা। এবার রাজ্যের সরকারি কর্মীদের পদোন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি হয়ে গেল। 14 মে জারি করা হলো এক নতুন নির্দেশিকা। বলছে, পদোন্নতির জন্য কর্মীদের একটি নির্দিষ্ট সময়ে বার্ষিক রিপোর্ট এপিএআর দ্রুত নবান্নে পাঠাতে হবে। 1 এপ্রিল 2025 থেকে 31 মার্চ 2026 পর্যন্ত সময়কাল এই মূল্যায়নের আওতায় রাখা হচ্ছে বলে খবর। সেই অনুযায়ী জমা দিতে হবে রিপোর্ট। পশ্চিমবঙ্গ সরকারের কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্থার দপ্তরের পক্ষ থেকে পুরো দমে এই প্রক্রিয়া শুরু করা হবে বলে মনে করা হয়েছে। তা নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে সরকারি কর্মীদের মধ্যে। শুধুমাত্র বার্ষিক রিপোর্ট নয়, পদোন্নতির প্রক্রিয়া স্বচ্ছ করতে কর্মীদের সম্পর্কে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র ও তথ্য চাওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সংশ্লিষ্ট কর্মীদের বিরুদ্ধে কোনো বিভাগীয় মামলা বা ভিজিলেন্স তদন্ত চলছে কিনা তার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি নিয়মিত বার্ষিক সম্প্রতির হিসাবে জমার খতিয়ানও রাখা হয়েছে। একই সঙ্গে কর্মীদের পদোন্নতি নিয়ে ইচ্ছুক কিনা তা জানিয়েছে মোবাইল নাম্বার সহ একাধিক সমোন্নতিপত্র জমা দিতে বলা হয়েছে। পাশাপাশি তারা তফসিল জাতি উপজাতির শ্রেণীভুক্ত কিনা সেই তথ্য এবং সার্ভিস বুকের 3য় পৃষ্ঠায় স্বাক্ষরিত কপিও জমা দিতে বলা হয়েছে। সরকারের তরফ থেকে এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সম্পূর্ণ করার জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হচ্ছে। নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে যে পদোন্নতির
জন্য প্রয়োজনীয় সমস্ত তথ্য রিপোর্ট আগামী 1 জুনের মধ্যেই আবশ্যিকভাবে নবান্নে পাঠাতে হবে সমস্ত সরকারি দপ্তরে। এখন দেখার বিষয় সমস্ত তথ্য আসার পর প্রমোশনের বিষয়টি কবে বিস্তারিত বাস্তবায়ন হয়। কলকাতায় পা রেখেই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বৃহস্পতিবার নিজের নতুন ছবি আখরি সওয়ালের প্রচারের শহরে এসে রাজ্যের বর্তমান পরিস্থিতি প্রশংসিত করার পাশাপাশি তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। রাজ্যের রাজনৈতিক পালাবদলের এরপরই মিঠুনের প্রথম কলকাতার সফর। শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন নতুন সরকারের সাধুবাদ জানিয়ে তিনি স্পষ্ট বলেন, এখন সোনার বাংলা গড়ার কাজ ঝাঁপিয়ে পড়ার সময়। তৃণমূল ভবিষ্যৎ নিয়ে বিস্ফোরক মহাগুরুর। কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিঠুন চক্রবর্তীর তৃণমূল কংগ্রেসের বর্তমান অবস্থাকে একটি রূপরেখার মাধ্যমে ব্যাখ্যা করেন। দলটির ভবিষ্যৎ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি সরাসরি জানান, তৃণমূলের মূল ইতিমধ্যেই উপড়ে গেছে, এখন শুধুমাত্র ঘাসটুকু পড়ে আছে, যা সময়ের সাথে সাথে হাওয়ায় উড়ে যাবে। দীর্ঘ 5 বছর ধরে রাজনৈতিক লড়াইয়ের কথা স্মরণ করিয়ে তিনি দেন বর্তমান পরিস্থিতির একটি মুক্ত বাংলা হিসাবে অভিহিত করেন এবং সাধারণ মানুষকে এই পরিবর্তনের উপভোগ করার আহ্বান জানান। আইনি লড়াই ও রাজনৈতিক প্রভাব। মিঠুন যখন রাজনৈতিক আক্রমণের বাম ছুটছেন, ঠিক তখনই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের একটি জনস্বার্থে মামলায় উপস্থিত ছিলেন। বুলডোজার চালানোর সংক্রান্ত এই মামলার পরিপ্রেক্ষিতে মহাগুরুর প্রতিক্রিয়া ছিল অত্যন্ত তাচ্ছিল্য ভরা। তিনি সাফ জানিয়ে দেন, আদালতে গিয়ে কোনো লাভ হবে না। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে মিঠুনের এই মন্তব্য শাসক ও বিরোধিতা শিবিরের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াবে। বিশেষ করে সোনার বাংলা গড়ার যে ডাক তিনি দিয়েছেন তা নতুন সরকারের কার্যকলাপে বাড়তি মাত্রা যোগ করতে পারে। বিধানসভা নির্বাচনের জয়ের পর রাজ্যে প্রশাসনিক রদবদলের পাশাপাশি এবার বড়সড় কড়া পদক্ষেপ পথে হাঁটতে নতুন বিজেপি সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গ সরকারে কোনো জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা নিতে গেলে ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক। নির্বাচন কমিশন বিশেষ সংশোধন বা এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ পড়েছে, যাদের সরকারি প্রকল্পের সুবিধা পাবে কিনা সব জানিয়ে দিয়েছেন প্রশাসন। রাজ্যের সরকারি প্রকল্পের সুবিধা ভোগকারীদের তালিকা নিয়ে কড়া অবস্থান নিল সরকার। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল জানিয়েছেন, যারা দেশের বৈধ নাগরিক নয় তারা কোনোভাবেই সরকারি সুবিধা পাবেন না। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী পশ্চিমবঙ্গে প্রায় 91 লাখ নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে প্রায় 27 লাখ নাম তথ্যগত অসংহিতার কারণে বাদ বলে জানানো হয়েছে। তথ্যগত অসংহিতার কারণে বাদ যায় বলে জানা গেছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যাদের নাম ভোটের তালিকায় নেই তাদের লক্ষ্মী ভাণ্ডার ও অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের সুবিধা বন্ধ করতে হবে। আগামী 1 জুনের মধ্যে স্ক্রিন প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হচ্ছে। মন্ত্রী বলেন, মৃত ব্যক্তি বা অনাগরিকতার সরকারি টাকা দেওয়া হবে না। এমনকি যাদের আবেদন ট্রাইব্যুনালে বিচারিত হন তারাও আপাতত সুবিধা পাবেন না। তবে সিবিআইয়ের আওত আবেদনকারী ক্ষেত্রে কিছুটা নবনীয়তা ইঙ্গিত মিলছে। একদিকে বিরোধিতাদের অভিযোগ, নথিপত্রের সমস্যা, বহু গরিব মানুষের নাম বাদ পড়ছে। অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিজেপির দাবি, এই পদক্ষেপ স্বচ্ছতা বজায় রাখতেই নেওয়া হয়েছে। ক্ষমতা আসার পর থেকে প্রশাসনিক সংস্কারের একের পর এক বড় পদক্ষেপ নিচ্ছে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন রাজ্য সরকার। এবার গবাদি পশু জবাই নিয়ন্ত্রণের অত্যন্ত কঠোর অবস্থান নিল নবান্ন। গত 13 মে 2026 তারিখে প্রকাশিত একটি সরকারি বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে যে এখন থেকে পশ্চিমবঙ্গের জুড়ে গরু, মহিষ বা বলদ সহ কোনো পশুই আর যত্রতত্র বা প্রকাশ্যে স্থানে জবাই করা যাবে না। পশু বধের এই প্রক্রিয়াটি শুধুমাত্র সরকার অনুমোদিত কসাইখানাতেই সম্পূর্ণ করা বাধ্যতামূলক করা হচ্ছে। অনুপ্রবেশ রুখতে বঙ্গে এবার আসাম মডেল। কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু। জবাইয়ের আগে বাধ্যতামূলক ফিটনেস সার্টিফিকেট। নতুন নির্দেশিকা অনুযায়ী জবাইয়ের আগে একটি বিশেষ ফিটনেস সার্টিফিকেট সংগ্রহ করা অনিবার্য। সেই সংশয়পত্রটি যৌথভাবে স্বাক্ষর করবেন সংশ্লিষ্ট পৌরসভার চেয়ারম্যান অথবা পঞ্চায়েত সমিতির সভাপতি এবং একজন সরকারি পশু চিকিৎসক। বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, শুধুমাত্র তখনই সেই সংশয়পত্র প্রদান করা হবে যখন উভয় কর্তৃপক্ষ নিশ্চিত করবেন যে পশুটির বয়স 14 বছরের বেশি এবং সেটি আর প্রজননের উপযুক্ত নয়। এছাড়া বয়সজনিত সমস্যা, গুরুতর আঘাত, বিকলাঙ্গ বা দুরাভিজ্ঞ ব্যাধির কারণে স্থায়ীভাবে অক্ষম পশুর ক্ষেত্রেই কেবলমাত্র এই ছাড়পত্র মিলবে। বেকার ভাতার অঙ্ক দ্বিগুণ করলে নতুন সরকার। জুন মাস থেকেই ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে টাকা। ফের নতুন কবে? কারা আবেদন করতে পারবে?
নির্দিষ্ট প্রকাশ্য জবাব বা করা শাস্তির বিধান প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে জানানো হয়েছে। বৈধ শংসাপত্র থেকে কোনো অবস্থানতেই জনসমক্ষে পশু জবাই করা যাবে না। এই প্রক্রিয়া অবশ্যই পুরসভা নির্ধারিত কসাইখানা বা প্রশাসনের অনুমোদিত নির্দিষ্ট কেন্দ্র সম্পূর্ণ করতে হবে। 1950 সালে পশ্চিমবঙ্গে প্রাণী জবাই নিয়ন্ত্রণ আইন এবং সুপ্রিম কোর্টে এই হাইকোর্টের একাধিক রায়কে ভিত্তি করে এই নতুন গাইডলাইন তৈরি করা হয়েছে। সরকার সাফ জানিয়ে দিয়েছেন যে আইনি অমান্যকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। যৌথ শংসাপত্র ছাড়া পশু জবাই করলে বা নিষিদ্ধ স্থানে এই কাজ করলে অভিযুক্তদের সর্বোচ্চ 6 মাস পর্যন্ত কারাদণ্ড, 1000 টাকা জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে। রাজ্যের বেআইনি পশু পাচার রক্ষা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যেই নতুন সরকার এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছেন ওয়াকিবহল মহল। রাজ্যে বিধানসভা নির্বাচনের পর সক্রিয় রাজনীতি থেকে আইনি পেশায় প্রবর্তনের ঘোষণা করেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার মতেই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে আইনজীবীর পেশাকে সাওয়াত করতে দেখা যায় তাকে। তবে প্রাক্তন মুখ্যমন্ত্রী আইনি সাওয়াত ঘিরেই এবার বড়সড় আইনি প্রশ্ন তুলে দিল বার কাউন্সিল অফ ইন্ডিয়া BCI। নিয়ম মেনে তিনি আদালতে সওয়াল করতে পারেন কিনা তা নিয়ে রাজ্য বার কাউন্সিলের কাছে জবাব তলব করা হয়েছে। বার কাউন্সিল অফ ইন্ডিয়ার পক্ষ থেকে মূলত মমতা বন্দ্যোপাধ্যায়কে আইনজীবী হিসাবে পুনরায় প্র্যাকটিস শুরু করার প্রক্রিয়াটি নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। নিয়ম অনুযায়ী কোনো আইনজীবী যদি দীর্ঘ সময় পেশার বাইরে থাকেন, বিশেষ করে মুখ্যমন্ত্রী বা কোনো প্রশাসনিক পদে আসন হয়, তবে তাকে বার কাউন্সিলে সাসপেন্ড অফ প্র্যাকটিস বা ওয়াকিবহল স্থগিত রাখার কথা জানানো হয়। পুনরায় সেই পেশায় ফিরতে হলে রিজিউম অফ প্র্যাকটিস এর মাধ্যমে বার কাউন্সিল অনুমতি নেওয়া বাধ্যতামূলক। এই প্রেক্ষাপটে অল ইন্ডিয়া বার কাউন্সিল রাজ্যে বার কাউন্সিল কাছে জানতে চেয়েছেন পশ্চিমবঙ্গে বার কাউন্সিল মমতা বন্দ্যোপাধ্যায় নাম কবে অন্তর্ভুক্ত হয়েছিল, এনরোলমেন্ট নাম্বার বা নথিভুক্তকরণ সংখ্যাটি কত, মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণের সময় তিনি কি নিয়ম মেনে সাসপেন্ড অফ প্র্যাকটিস জমা দিয়েছিলেন, পুনরায় প্র্যাকটিস শুরু করার আগে কি তিনি যথাযথভাবে রিজিউম অফ প্র্যাকটিস বা কাজ শুরুর অনুমতি চেয়ে আবেদন জানিয়েছেন। আগামী দুদিনের মধ্যে রাজ্যে বার কাউন্সিল এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার নির্দেশ দিয়েছেন শীর্ষ নেতৃত্ব সংস্থাটিকে। উল্লেখযোগ্য, এর আগে সুপ্রিম কোর্টেও সওয়াল করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, তবে সেখানে তিনি আইনজীবী হিসেবে সওয়াল করেনি। কিন্তু বৃহস্পতিবার হাইকোর্টে রীতিমতো আইনজীবীর পোশাক সওয়াল পরে সাওয়াত করতে দেখা যায় পেশাদার আইনি বৈধতা নিয়ে এই বিতর্ক তৈরি করেছেন। রাজ্যে বার কাউন্সিলের উত্তরের ওপর এখন নির্ভর করছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর আইনি পেশায় ফেরার ভবিষ্যৎ। বিধানসভায় নতুন স্পিকার হিসাবে কোচবিহারের দক্ষিণের বিধায়ক রথীনন্দননাথ বসুর নাম মনোনীত। কবে রাজ্যের রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার রথীনন্দনাথের মনোনয়নপত্র জমা দেওয়ার পর মুখ্যমন্ত্রী সরাসরি গত জামানার প্রসঙ্গ টেনে শাসক শিবিরকে বিঁধছে। তিনি স্পষ্ট জানান, আগামী দিনে বিধানসভা এমন একজন স্পিকার পাবেন যিনি বিরোধিতা দলনেতাকে অকারণে 11.5 মাস কক্ষের বাইরে রাখবেন না। উল্লেখযোগ্য, গত 5 বছরে শুভেন্দু অধিকারী বিরোধিতা দলনেতা হিসাবে 5 বার সাসপেন্ড ও দীর্ঘ সময় বিধানসভার বাইরে কটাক্ষের ঝুঁকি কাটানোর ঝুঁকি পোয়াতে হয়েছে। সংঘাতের ঘটনা বা অনুগতদের স্বীকৃত পেশায় চার্জ বা অ্যাকাউন্ট রীতিনাথ সংঘর্ষের ঘটনা ও অনুগতদের স্বীকৃতির পেশায় চার্জ অ্যাকাউন্টেন্ট রথীনন্দনাথ বসু বিজেপির আদি নেতা এবং সংঘ পরিবারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। উত্তরবঙ্গে রাজনীতিতে দীর্ঘদিন অভিজ্ঞতা সম্পন্ন এই নেতার সবচেয়ে বড় গুণ হিসাবে ধরা হয় দলের প্রতি তার প্রশ্নতীত অনুগত। এর আগে রাজ্যসভা নির্বাচিত দলের প্রয়োজনীয় ডামি প্রাপ্তি হিসাবেও দায়িত্ব সামলেছিলেন তিনি। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে একজন উচ্চশিক্ষিত ও সজ্জন ব্যক্তিকে স্পিকার পদে বসিয়ে বিজেপি নেতৃত্ব সংসদীয় শিষ্টাচার বজায় রাখার বার্তা চাইছেন। বিধানসভা নিরপেক্ষতা ও ভবিষ্যতের প্রভাব রথীনন্দনাথ নাম প্রস্তাব করার স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এতে তার পূর্ণ সমর্থন জানান দিলীপ ঘোষ সহ দলের শীর্ষ বিধায়করা। শুভেন্দুর মতে রীতিনাথ বাবুর রাজনৈতিক অভিজ্ঞতা ও শিক্ষা বিধানসভা মর্যাদা নিরপেক্ষতার নতুন উচ্চতায় নিয়ে যাবে। রাজনৈতিক মহলের ধারণা, এই সিদ্ধান্তের মাধ্যমে একদিকে যেমন উত্তরবঙ্গের বিশেষ গুরুত্ব দেওয়া হবে, তেমনি বিধানসভার কার্যপ্রণালী
প্রণালীতে বিরোধিতার কণ্ঠস্বর আরও বেশি জায়গা দেওয়ার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। আগামী শুক্রবার আনুষ্ঠানিক নির্বাচনের পর স্পষ্ট হবে নতুন স্পিকারের নাম। হাত ধরেই বিধানসভা অন্দরে ঠিক কতটা পরিবর্তনের হাওয়া লাগলো। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথী সেনের ডিভিশন বেঞ্চের সামনে আজ ভোট পরবর্তী হিংসা মামলায় সওয়াল করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই নিয়ে আজ বিধানসভায় বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছিলেন সাংবাদিকরা। সেই প্রশ্ন শুনি ভবানীপুরের বিজেপি বিধায়ক বলেন, আমরা অনেক কাজ করেছি, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার মতো আমাদের কাছে কোনো সময় নেই, এইসব প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই, আর এগুলো নিয়ে আমরা ভাবিও না। উল্লেখযোগ্য, বৃহস্পতিবার সকাল সকাল আইনজীবী প্রচালিত কালো কোট ও সাদা ব্যান্ড পরে কলকাতা হাইকোর্টে পৌঁছাতে দেখা গেছে মমতাকে। আজ মামলার শুনানি চলাকালীন তৃণমূল নেতৃত্ব অভিযোগ, রাজ্য জুড়ে নবদম্পতি থেকে বৃদ্ধের ওপর নির্যাতন চালানো হচ্ছে। মমতার অভিযোগ, এক 18 বছর বয়সী সদ্য বিবাহিত তরুণকে নাকি বাড়ি থেকে বের করে দেওয়া হয় এবং তাকে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এদিন মমতা আরও অভিযোগ তোলেন, তাকে বাড়ি থেকে বেরিয়ে থানায় যেতে হচ্ছে না, তাই তিনি অনলাইনে পুলিশের কাছে অভিযোগ করতে দায়ের করেছেন। রিপোর্ট অনুযায়ী আজ আদালতে ভোটের পরবর্তী হিংসা মামলায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এটা পশ্চিমবঙ্গ, এটা উত্তরপ্রদেশ নয়, এখানে বুলডোজার চালানো হয়, বাচ্চাদের ছেড়ে দেওয়া হয়নি, মেয়ের সংখ্যালঘু ছাড়া হয়নি। আমি 10 জনের নাম দিচ্ছি যারা মারা গিয়েছেন। আমি এখনো আলোচনা করতে চাই না, আমরা এখানে আলোচনা করতে চাই না। পুলিশকে নির্দেশ দিন, পুলিশ এফআইআর নিচ্ছে না। আমি পরিবারের হুমকি দেওয়া হচ্ছে, রিটেক, আমার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে, ধর্ষণ খুনের হুমকি দেওয়া হচ্ছে, মানুষের আতঙ্কে অফিসে যেতে পারছে না, মাছের বাজার মাংসের বাজার ভেঙে দেওয়া হচ্ছে, আমাকে বাড়ি থেকে বেরিয়ে পুলিশের কাছে যেতে হচ্ছে না। বর্তমান কলকাতার সংবাদ এখানেই শেষ হলো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। লাইক এবং শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের একটি ভিডিওতে বর্তমান কলকাতার সংবাদের সঙ্গে।